তার সাথে আমার পরিচয়টা হয়েছিল কলেজের লাইব্রেরিতে বসে। একজন আরেকজনের সাথে ধাক্কা খাওয়ার পর সরি বলা থেকে শুরু হলো পরিচয়। তারপর একজন আরেকজনকে দেখলে তাকায় থাকতাম, তাকায় থাকা থেকে শুরু হলো ভালোবাসা, ভালোবাসা থেকে শুরু হলো প্রেম। আমাদের প্রেমটা ছিল খুবই আলাদা। কলেজে বসা ভালো একটা বন্ধু, রাস্তায় বসা বেস্ট ফ্রেন্ড, আর বাসায় বসা বয়ফ্রেন্ড। আমাদের মাঝে কথার থেকে ঝগড়া হতো বেশি। কারণটা ছিল স্যাম্পল, কেমন আছো, কি করো, আশা বিষয় ইত্যাদি কিছু বলার পর যখন আর কিছু বলার খুঁজে না পাইতাম, তখনই শুরু করতাম ঝগড়া। কারণ ঝগড়া করলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। ঝগড়া করার একটা মজাই আলাদা ছিল। তাকে চেতাইতে ভালোই লাগতো। সে যখন আমাকে রাগী কণ্ঠে বকা দিত, আমার কাছে শুনতে ভালোই লাগতো। তবে আমাদের মাঝে যতই ঝগড়া হোক না কেন, ঘুমানোর আগে দুজনে দুজনার ভুল স্বীকার করে পাল্লা দিয়ে সরি বলতাম। সেই দিনগুলো এখনো মনে পড়লে অনেক হাসি পায়। আসলে ভালোবাসার মাঝে কিছু কিছু স্মৃতি থাকে যা কখনো ভোলা যায় না। এইভাবে খুব ভালোই আমাদের দিনগুলো চলতেছিল। কিছুদিন পর চলে আসলো একটা বিপদ। এই বিপদটা ম্যাক্সিমাম ভালোবাসার মাঝেই আসে। কারণ এখনকার যুগে মেয়েরা এসএসসি দেওয়ার পরেই তার বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তাই তো সেম বয়সের ছেলেমেয়েরা ভালোবাসার কাছে হার মেনে যায়। কারণ এত তাড়াতাড়ি একটা ছেলে লাইফ সেটেল করতে পারে না, আর বিয়ে করতেও পারে না। এদিকে মেয়ের বাপের সরকারি চাকর ছাড়া বিয়েও দিবে না। ওদিকে ছেলেটাও ভাবতে পারতেছে না এত অল্প বয়সে কই যাইব, কি করব। এগুলো ভাবতে ভাবতে 99% ভালোবাসাটাই অপূর্ণতা থেকে যায়। আমার কথাগুলো তুমি মিলায় দেখো। বর্তমানে এই কারণে অনেক ছেলে মেয়ে তাদের ভালোবাসার কাছে পরাজিত হয়। তো আমার সাথেও সেম কাহিনী। ওর বাবা ইটালি থেকে একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করলো। মাঝখানে অনেকটা কাহিনী ছিল, সব তো আর বলা সম্ভব না। অবশেষে ও ওই ছেলেটাকে বিয়ে করলো। কারণ কি জানেন, কিছু কিছু মেয়ে আছে যারা সুখ খুঁজে না, টাকা খুঁজে। সবার সামনে টাকার অহংকার দেখাতে পারলেই চলবো, তাতে জামাই বুড়া হলেও সমস্যা নাই, টাকা তো আছে, তাই না? আমার সাথেও ঠিক এরকমই হয়েছে। ও আমাকে ছেড়ে যাওয়ার পর আমার জীবনে অন্ধকার নেমে আসে, জীবনটা এলোমেলো হয়ে যায়। এটাই হলো একটা ছেলের জীবনে ভয়ঙ্কর বিপদ। সামনে দুটি রাস্তা খোলা থাকে। এক নাম্বার হলো তাকে ভুলে যাওয়া এবং নতুন করে জীবন সাজানো। দুই নাম্বার হলো তার মিথ্যে স্বপ্নের মায়ায় পড়ে নিজের লাইফটাকে নষ্ট করা। আমিও কয়েক মাস ডিপ্রেশনে ছিলাম। তারপরে ভাবলাম, কার জন্য নিজের লাইফটাকে আস্তে আস্তে নষ্ট করতে আসছি? যে আমাকে ছেড়ে গেছে তার জন্য? সে তো অন্যের ঘরে সুখেই আছে, আমার কথা তো তার মনেও পড়ে না। যেই বাবা মা আমাকে এত কষ্ট করে মানুষ করছে তাদের কি হবে? এরকম অনেক কিছু ভাবার পর নিজেকে শক্ত করলাম। ভুলে গেলাম তার সকল মায়া, মুছে ফেললাম তার সব স্মৃতি। সেদিন থেকে প্রতিজ্ঞা করলাম, জীবনে এমন কিছু করব যারা ছেড়ে গেছে তারা দেখলে যেন আফসোস করে। সেদিন থেকে মনে অনেক জিদ আর বুক ভরা সাহস নিয়ে শুরু করলাম নতুন জীবন। মন দিয়ে পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা শেষ করে বাবার সাথে কথা বলে শুরু করলাম ব্যবসা। কারণ আমার পরের অধীনে চাকর হয়ে থাকতে ভাল লাগে না। তাই ভাবলাম নিজেই কিছু করব। যেরকম ভাবনা সেরকম কাজ। বাবার কাছে কিছু টাকা জমা ছিল, সেটা দিয়ে শুরু করলাম ছোট একটা ব্যবসা। ব্যবসা ভালোই চলতেছিল, কিন্তু সেটা বেশি দিন টেকলো না। ব্যবসায় ধরা খাইলাম, কিন্তু হাল ছাড়ি নাই। বাবাকে বুঝাইয়া কিছু জমি বন্ধক দিয়া সেই টাকা দিয়ে শুরু করলাম আবার ব্যবসা। এবারও ব্যবসা ভালোই চলতেছিল, কিন্তু আগের মতন ভুল করি নাই। ব্যবসার লাভের টাকা জমাইয়া পাশাপাশি আরো একটা ব্যবসা দাঁড়া করালাম। এদিকে টাকা দিয়ে জমিও ছাড়াইলাম। আর দুইটা ব্যবসায় মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাই। সেই টাকা দিয়ে আমি আস্তে আস্তে আগাতে শুরু করলাম। এখন আমার 27টা গ্যারেজ আছে। আমার অধীনে এখন 100 জন মানুষের মতন কাজ করে। আমি তাদের মালিক। অনেকটা বছর হয়ে গেছে, এখন নিজের পায়ে দাঁড়ালাম। বাবা বলে এখন একটা বিয়ে কর। আমিও আর না করি নাই, বিয়ে করে নিলাম। মা বাবাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজালাম। আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। একদিন আমি গ্যারেজে বসে আছি, হঠাৎ সেই মানুষটার দেখা পেলাম।
হাতে খাবারের বাটি নিয়ে গ্যারেজের ভিতর আসতে আছে। আমি বিষয়টা ভালো করে জানার জন্য ম্যানেজারের কাছে জিজ্ঞেস করলাম, এই মহিলাটা গ্যারেজের মধ্যে আসলো কেন? ম্যানেজারের বাসা ছিল আবার ওর শ্বশুরবাড়ির পাশে। ম্যানেজারের হাত পাও ধরে ওর জামাই এখানে কাজ নিচ্ছে। আমি আবার ম্যানেজারের কাছে জানতে চাইলাম কিসের জন্য ওর এই অবস্থা, আগে তো ভালোই ছিল। ম্যানেজার বলতে শুরু করলো, ওর জামাই আগে ইটালি থাকতো, অবৈধভাবে টাকা কামাইতো, হঠাৎ চুরির মামলায় নাকি ধরা খাইছে। ওই দেশের টাকার অনুযায়ী 10 লাখ টাকা জরিমানা করলো, সেই হিসাবে এই জায়গায় অনেক টাকা ছিল। এক পর্যায়ে ছেলেকে ছাড়ার জন্য বাবার সব টাকা খরচ করলো, এমনকি জায়গা জমিও বিক্রি করলো। তারপরে ছেলেকে ছাড়িয়ে দেশে আনলো, আর কোনো দেশে যাইতেও পারবো না। এখন ছোট একটা বাঁশের ঘর উঠাই থাকে, কোনো রকম দিন চলে। তাই আমাকে বলার পর আমি আর না করি নাই, আমি কাজ দিলাম। আসলেই কথাটা সত্যি, কারো সাথে বেইমানি করে সুখে থাকা যায় না। আজ না হয় কাল আল্লাহ তার বান্দার প্রতিটা চোখের পানি বিচার খুব নির্মমভাবে করবে, যেটা আমি তাদেরকে দেখে বুঝলাম। আমি বসে বসে এই কথাগুলো শুনছিলাম, সে দূর থেকে আমাকে দেখছে। আমিও আর তাকে ডাক দিয়ে কিছু জিজ্ঞাসা করি নাই, কারণ যেখানে মহান আল্লাহ স্বয়ং বিচার করছে সেখানে আমি আর কি করব।